সরকারি হাসপাতালে সিভিক ভলেন্টিয়ারের হাতে কর্তব্যরত চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনা আরজি করের নৃশংস ঘটনাকে বিরলের মধ্যে বিরলতমই মনে করছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত। রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম কেন এই ঘটনাকে সাধারণ চোখে আমাদের মনে হয়েছিল যে একজন সরকারি হাসপাতালে সরকারি চিকিৎসক কর্মরত অবস্থায় সেই সরকারি প্রিমিসেসে খুন হলেন, এক। এবং দুই হচ্ছে যে কে খুন করলো, একেবারে যেটা আদালতে প্রমাণ হয়ে গেছে কলকাতা পুলিশের একজন সিভিক ভলেন্টিয়ার, অর্থাৎ সেই কথা যে রক্ষকই ভক্ষক, যার রক্ষা করার কথা সেই খুন করলো। এটা বিরলের মধ্যে বিরলতম বলে কি আপনার মনে হয়? আমি দীর্ঘদিনের আপনার আইনি অভিজ্ঞতা, আপনার মত জানতে চাইব। দেখুন, আমি তো একেবারে প্রত্যক্ষভাবে সমস্ত নথিপত্র দেখিনি, এটার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ দরকার হয়। কিন্তু একটা জায়গায় প্রশ্ন, সেটা হচ্ছে যে বিরল থেকে বিরলতম ঘটনা এটা তো নিশ্চয়ই, কিন্তু যে সামনে সাজার জন্য দাঁড়িয়ে আছে সে কি একাই বিরলতম ঘটনা ঘটালো, নাকি একের অধিক মানুষ রয়েছে তাদের মধ্যে যারা ঘটালো কেউ বিরল থেকে বিরলতম ঘটনা ঘটালো? সেক্ষেত্রে আমার রায়টা দেখে মনে হয়েছে যে বিচারক সমস্ত ঘটনা নথিপত্র বিশ্লেষণটা কিন্তু খুব ভালোভাবেই করেছেন। এবং ফাঁসি দিতে গেলে তো অনেকগুলো গাইডলাইন, যেগুলো সুপ্রিম কোর্টের আগের জাজমেন্ট রয়েছে, সেগুলোর নিরিখে বিচার করতে হয়, সেই দিকটা নিশ্চয়ই তিনি বিচার করেছেন। সিবিআই তদন্তে নতুন কিছুই উঠে আসেনি, তালিকায় থাকার সমস্ত সাক্ষীর সাক্ষ্য গ্রহণও করা হয়নি। এবিপি আনন্দে এসে কেন্দ্রীয় এজেন্সির তদন্ত নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুললেন নির্যাতিতার পরিবারের আইনজীবী। জজ সাহেবরা রায় দেন তথ্য প্রমাণ নথি এবং আর্গুমেন্টের ভিত্তিতে। আর এটা বহু পরিচিত একটা সিমিলি আছে যে বন্ধ ঘরের মধ্যে সেইখানে তার সামনে তদন্তকারী সংস্থা যা রাখবে তার ভিত্তিতে রায় হবে। সেখানে জনতার আবেগ বা বহির্পৃথিবীর যে জনমত সেটা কোনোভাবে গ্রাহ্যের মধ্যে আসে না, আসা উচিত নয়। এইখানে আমার প্রশ্ন, শুধুমাত্র যিনি ল পয়েন্টে বিচার করছেন, কোথাও কি তথ্য প্রমাণ জোগাড়ের ক্ষেত্রে সিবিআইয়ের খামতি থেকে গেছে? জাজমেন্টের 152 নম্বর পাতা, যেটা 14 নম্বর পয়েন্টটাকে এগোচ্ছে, ওখানে একদম স্পেসিফিক্যালি একটা জিনিস মেনশন রয়েছে, দ্য PW50। এখানে হচ্ছে সীমা পাউজা, সিবিআই যিনি ইনভেস্টিগেশন এজেন্সির যে অফিসার, শি ডিড নট মেক এনি ফার্দার স্পেসিফিক ইনভেস্টিগেশন। মানে ওনার হাতে ইনভেস্টিগেশন আসার পরে উনি স্পেসিফিক কোনো ইনভেস্টিগেশন করেননি। এবং পরিষ্কারভাবে উনি লিখেছেন যে শি হ্যাড জাস্ট প্লেস দ্য এভিডেন্সেস আন্ডার ম্যাগনিফাইং গ্লাসেস। মানে ওনার তরফ থেকে ইনভেস্টিগেশনের কোনো কিছু উঠে আসেনি। 128 জন এখানে সাক্ষী ছিল চার্জশিটে, সেই 128 জনের মধ্যে 50 জনকে আনা হয়েছে। প্রশ্ন উঠছিল যে বাকিদের কেন আনা হয়নি। ওনার বক্তব্য যে রিপিটেটিভ উইটনেস হয়ে যাবে, একই কথা বাকিজন বলবে। তো বাকি যদি আমি সবাইকে যদি সাক্ষর জন্য না নিয়ে আসি, তাদের উইটনেস যদি না আসে, তাদের যদি ক্রস এক্সামাইন না হয়, তাহলে যাদেরকে উনি বলছেন রিপিটেটিভ উইটনেস, আগের জন যে সত্যি বলেছে সেইটা করবোরেশনটা কিভাবে আসবে? তাহলে কি যেই সাক্ষীদের থেকে অনেক কিছু আসতে পারতো সেগুলো কি আসতে দেওয়া হলো না? সিবিআই এর উদ্দেশ্যটা কি সেটা একটা খুব সুন্দরভাবে স্পষ্ট। এই কেসেতে এন্ডাতে চলে যাওয়া হয়েছে সবার আগে। এন্ডাতে মানে জানিয়ে দেওয়া হয়েছে একজনই অ্যাকিউজড, সঞ্জয় রায়। এবং এই সঞ্জয় রায়কেই আর কি পুরোপুরি সাজা দেওয়ার জন্য বাকি যা যা দরকার, বাকি যে সাজার কথা বলছেন, আপনি বলছেন যে এই তদন্তের বটম লাইনটা কি, এন্ড রেজাল্টটা কি, কে খুন করেছে সেটা আগে ঠিক হয়ে গেছে, তারপরে তার তথ্য প্রমাণ জোগাড় হয়েছে। একদমই। তার কারণ ওনার এই সিবিআই যখন ইনভেস্টিগেশন হাতে পেল ইনভেস্টিগেশনের জন্যে, তারপরে ওনারা কি করলেন, কোনো কিছু তথ্য উঠে আসেনি। এবং সেইটারই রিফ্লেকশন পরিষ্কারভাবে জাজমেন্টে উল্লেখ রয়েছে।